আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। 34তম পরিচ্ছেদ এবং সেটি বলছে যে সরল, জটিল ও যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যের মধ্যে বেসিক বা মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনলে আমরা বাক্য রূপান্তর করতে পারবো সেটিও আমরা দেখার চেষ্টা করব। তাহলে গঠন অনুযায়ী আমরা এখানে লিখব যে গঠন অনুযায়ী বাক্য তিন ধরনের। গঠন অনুযায়ী তিন ধরনের। এখন প্রশ্ন হচ্ছে গঠনটা কি, অর্থাৎ কিভাবে একটি বাক্য নির্মিত হয়েছে বা কোন স্ট্রাকচারে নির্মিত হয়েছে, গঠনটা কি সেটি আমরা বোঝার জন্য একটি উদাহরণ দিব। সেটি হচ্ছে, ধরুন যে এই যে মার্কারটি, এটি কিভাবে গঠিত হয়েছে। তাহলে কি কি দিয়ে তৈরি হয়েছে? একটা হচ্ছে সোর্স, কোথা থেকে আমি এই মার্কারটি এনেছি, সেটি দেশি না বিদেশি। যেমন চায়না থেকে হতে পারে, ইম্পোর্ট করে আনা হয়েছে। এরপর হতে পারে যে সেটি জাপান থেকে আনা হয়েছে কিনা বা দেশীয় পণ্য কিনা, মেড ইন বাংলাদেশ কিনা, সেটি হচ্ছে সোর্স বা উৎস। একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কিভাবে সেটি গঠিত হয়েছে, যেমন এর মধ্যে কি কি উপাদান রয়েছে। যেমন কেমিস্ট্রিতে আমরা পড়ি যে যে রাসায়নিক বিশ্লেষণ করলে বোঝা যাবে এর মধ্যে কি কি রয়েছে। তাহলে এর মধ্যে অবশ্যই কার্বন রয়েছে, কার্বন না থাকলে তো লেখা যেত না। তার মানে এখানে একটা কার্বনের বিষয়, তারপর রয়েছে এটির মধ্যে প্লাস্টিক রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে কিনা, এরকম বিভিন্ন রকম এলিমেন্ট বা উপাদান দিয়ে এটি নির্মিত হয়েছে কিনা, অর্থাৎ কি কি উপায়ে সেটি গঠিত হয়েছে, সেটি হচ্ছে গঠন। এই যে গঠন আমরা বলছি, যে গঠন অনুযায়ী কয় ধরনের? গঠন অনুযায়ী বাক্য তিন ধরনের, এবং এক্ষেত্রে প্রথমে রয়েছে এক সরল বাক্য, দুই জটিল বাক্য, আর তিন হচ্ছে যৌগিক বাক্য। প্রথম যে বাক্যটি আমরা লিখেছি সেটি হচ্ছে সরল বাক্যের উদাহরণ, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। তাহলে দেখুন এখানে দুটি ক্রিয়া রয়েছে, এর মধ্যে একটি রয়েছে করে। তাহলে করে এটিকে আমরা বিশ্লেষণ করে দেখাবো যে এর মধ্যে কি রয়েছে। তাহলে করে এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, কর যোগ এ, তাহলে এটি হচ্ছে ক্রিয়ামূল আর এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা জানি যে ক্রিয়াকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াকে যখন আমরা নির্মাণ করি সেটির ক্ষেত্রে দুটি অংশ থাকে, একটি হচ্ছে ক্রিয়ামূল। ধরা যাক যে এই গাছের এখানে হচ্ছে যদি শেকড় থাকে, তাহলে এই শেকড়টা হচ্ছে ক্রিয়ামূল। যেমন কর, এটিকে যদি আমরা লিখি, এই কর এর সাথে এটি যখন উপরে যাচ্ছে আমরা দেখছি করছে, করছে, করবে, করবি, এরকম বিভিন্ন রকম ক্রিয়া আমরা তৈরি করতে পারি। তারপর করেছেন, করেছেন, এছেন। দেখুন এই প্রত্যেকটার মূল বা শেকড় হচ্ছে কর। তাহলে কর এরপর থাকছে এখানে হচ্ছে বে, তারপর ছে, তারপর হচ্ছে ছেন। এগুলা পার্সন বা পুরুষ অনুযায়ী নির্ধারিত হয়। তারপর বি, যেমন তুমি কাজটি করবে, অর্থাৎ পুরুষ বা পার্সন পক্ষ, সেটি অনুযায়ী কিন্তু বিভক্তি পরিবর্তন হয়। এবং দেখা যাচ্ছে যে টেন্স বা কাল অনুযায়ী বিভক্তি পরিবর্তন হয়। যেমন ফিউচার বা ভবিষ্যৎ টেন্স কালকে যদি আমরা নির্দেশ করতে চাই তখন আমরা বলি তুমি কাজটি করবে। আর যখন আমরা বলছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন বলছি যে কাজটি করছে। ফলে করছে আর করবে এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আবার যখন কাউকে বলছেন তুই করে, তখন বলছি যে তুই কাজটি করবি। আবার আপনি বলে সম্বোধন করলে হবে আপনি কাজটি করবেন। ফলে করছি আর করবেন এর মধ্যে কিন্তু কি রয়েছে? পার্থক্য রয়েছে। অর্থাৎ সময় এবং ব্যক্তি অনুযায়ী এই ক্রিয়া বিভক্তিগুলো পরিবর্তন হয়, কিন্তু কে পরিবর্তন হয় না সেটি হচ্ছে এই গাছের শেকড়, এটি হচ্ছে কর। আবার যখন আপনি পর লিখছেন তো সেটি হচ্ছে ক্রিয়ামূল, পড়ছে, পড়বি, পড়বেন। ফলে
যে ক্রিয়াপদটি আপনি ব্যবহার করার ফলে সেটি পরিপূর্ণ ভাব প্রকাশ করছে না, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে করে, যেমন আমি পড়াশোনা শেষ করে এইটুকু বলার পরে আমার কিন্তু আরো কিছু জানতে ইচ্ছা করে। তাহলে আমি পড়াশোনা শেষ করার পরে খেলতে যাব, আমি পড়াশোনা শেষ করে বেড়াতে যাব, আমি পড়াশোনা শেষ করে ঢাকা যাব, আমি পড়াশোনা শেষ করে ঘুমোতে যাব, অনেক কিছু হতে পারে। ফলে কি দাঁড়াচ্ছে এখানে, মূল বিষয়টা যে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে যখন করে বলছি এই পর্যন্ত সেটি অসমাপিকা ক্রিয়া। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। ফলে এখানে খেয়াল করব আমরা যাব ইউজ করার পরে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে মূল যে বিষয়টি দাঁড়াচ্ছে যে সরল বাক্যে কি থাকে, একটি সমাপিকা ক্রিয়া মাস্ট থাকতেই হবে। ফলে প্রথম বাক্যে আমরা পাচ্ছি যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। তাহলে এখানে সরল বাক্যের উদাহরণটা আমরা বলছি যে বাক্যে, সংজ্ঞাটা আমরা বলছি যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। ফলে এখানে আমরা কি পাচ্ছি, আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব ক্রিয়াটি যখন ব্যবহার করছি তখন সেটি সুস্পষ্টভাবে আমার মনের যে ভাব সেটিকে কিন্তু পরিপূর্ণতা দিচ্ছে বা মনের ভাবকে প্রকাশ করছে। ফলে এখানে আমরা পাচ্ছি আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আসুন দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটি কি, যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। ফলে এখানে দুটো দিক রয়েছে। দেখুন যে জটিল বাক্যের সঙ্গে আমরা যাব। তাহলে এখানে যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। তাহলে এখানে একটি পরিপূর্ণ বাক্য রয়েছে, অর্থাৎ স্বাধীন বাক্য রয়েছে। আরেকটা হচ্ছে এর উপর নির্ভরশীল বাক্য রয়েছে। আমরা এখানে ডিটেলসে যাব, তার আগে বলে দেই এটি হচ্ছে জটিল বাক্য। আর 3 নম্বরটি রয়েছে আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। দেখুন আমি পড়াশোনা শেষ করব, এখানে হচ্ছে সমাপিকা 1, সমাপিকা ক্রিয়া 1, তারপর খেলতে যাব। তাহলে সমাপিকা ক্রিয়া 2, এখানে দুইটি সমাপিকা ক্রিয়া রয়েছে। ফলে এটি যৌগিক বাক্য। ফলে জটিল এবং যৌগিকের মধ্যে ডিফারেন্সটা কি আমরা দেখব। তাহলে সরল বাক্য এখানে কি বলছে, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, এবং সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। তার আগে আমরা একটু উদাহরণগুলো লিখে নিব। যেমন এখানে কি বলছে, উদাহরণ হচ্ছে পাখিগুলো নীল আকাশে উড়ছে। তাহলে পাখিগুলো নীল আকাশে উড়ছে। এই যে উড়ছে এটি ব্যবহার করার ফলে কিন্তু এখানে কি হচ্ছে, পাখিগুলো নীল আকাশে উড়ছে। তাহলে এই যে আমরা উড়ছে পাচ্ছি সেটি ব্যবহার করার ফলে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এটি ব্যবহার করার কারণে কি হচ্ছে, আমাদের বাক্যে মনোভাব, পরিপূর্ণ ভাব কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। ফলে এই যে পরিপূর্ণ ভাব প্রকাশিত হয়ে গিয়েছে সেটি কিন্তু আমরা এখানে পাচ্ছি
এই উঠছে ক্রিয়া ব্যবহার করার কারণে। এবং দ্বিতীয়টি, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। তাহলে এই যে পড়লেন, এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, এটি হচ্ছে সমাপিকা। আর এই যে খেয়ে, এখানে কি আছে, একটা এ বিভক্তি রয়েছে, খেয়ে। তাহলে অসমাপিকা ক্রিয়া যদি থাকে সমাপিকা ক্রিয়া, তখন সেটিকে অসমাপিকা ক্রিয়া করে নিতে হবে সরল বাক্যের মধ্যে। এবং অসমাপিকা ক্রিয়ার চেনার উপায় হচ্ছে, দেখুন এখানে আমরা লিখছি, কি থাকবে, তে থাকবে, তারপর এ থাকবে, আর থাকবে কি, লে। তাহলে দেখুন, করে, সে কাজটি করে, তারপর তিনি ভাত খেয়ে কি, বাক্য হওয়ার জন্য যে তিনটি শর্ত রয়েছে, আকাঙ্ক্ষা একটা শর্ত, আসক্তি আরেকটা শর্ত, আরেকটা হচ্ছে যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা শর্তটা কি, যে আমি কিছু শোনার পর সেটি আরো জানতে ইচ্ছে করবে, কারণ আমার মধ্যে এখানে জানার আগ্রহ তৈরি হয়েছে। যেমন তিনি ভাত খেয়ে কি, বেড়াতে গেলেন, তিনি ভাত খেয়ে ঘুমোতে গেলেন, তিনি ভাত খেয়ে ঘুমোতে গেলেন, তারপর হচ্ছে খেলতে গেলেন, অনেক কিছু হতে পারে। কিন্তু যখন আপনি এটা ব্যবহার করছেন যে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, ফলে এটি কি দাঁড়াচ্ছে, যে এটি সমাপিকা ক্রিয়া হিসেবে দাঁড়াচ্ছে। কারণ এটি বলার পরে, পড়লেন বলার পরে আমার আর কিছু জানার অবশিষ্ট থাকছে না। তাহলে স্পষ্ট কি দাঁড়ালো, যে সরল বাক্যে অবশ্যই 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 একটি সমাপিকা ক্রিয়া থাকবে। এবং যদি জটিল বাক্য বা যৌগিক বাক্যে কোনো একাধিক যে ক্রিয়া থাকে, সেটির মধ্যে থেকে একটাকে তখন অসমাপিকা বানিয়ে দিতে হবে। অসমাপিকা বানানোর উপায় হচ্ছে, এই যে তে, এ, লে এগুলো যোগ করতে হবে ক্রিয়ামূল বা ধাতুর সাথে। ফলে মাঝখানে একটা অসমাপিকা ক্রিয়া এনে একটা শুধু সমাপিকা ক্রিয়াকে রাখতে হবে। ফলে সরল বাক্যের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেটি বাক্যের পরিপূর্ণতা দান করবে, সেটি হচ্ছে সরল বাক্য। এরপর আমরা আসছি যে জটিল বাক্য। তো জটিল বাক্যের ক্ষেত্রে আমরা এখানে সরল বাক্যের আরেকটি ব্যতিক্রম নিয়ম রয়েছে, যে কখনো কখনো সরল বাক্যে কখনো কি থাকে, ক্রিয়া উজ্জ থাকে। যেমন তিনি আমার ভাই, তিনি আমার ভাই, এইটুকু যদি বলি, তাহলে এখানে কিন্তু হন, নিজের অজান্তে আমরা বলে ফেলি যে ইনি আমার ভাই। অনেক সময় আমরা পরিচয় করে দিই, পরিচিত হও, ইনি আমার বন্ধু, তাহলে ইনি আমার বন্ধু হন। তার মানে কি, এখানে ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া আছে, কিন্তু সে কি রয়েছে, উজ্জ রয়েছে। উজ্জ মানে হচ্ছে যা বলা হয়নি, কিন্তু সে আছে, তার প্রেজেন্স আছে, উপস্থিতি আছে। ফলে এই যে বিষয়টা, সেটি আমরা এখানে পাচ্ছি। তারপর জটিল বাক্য খুবই এখানে গুরুত্বপূর্ণ এই অর্থে। জটিল বাক্য, দেখুন যে জটিল বাক্যের মধ্যে দুটি জিনিস থাকে। জটিল বাক্যের মধ্যে থাকবে, প্রথমত থাকবে যে একটি স্বাধীন খণ্ড বাক্য, দ্বিতীয়ত থাকবে একটি অধীন খণ্ড বাক্য। তাহলে স্বাধীন খণ্ড বাক্য কি, যে খণ্ড বাক্য আপনাকে কি করছে, যে খণ্ড বাক্য আপনাকে আপনার তার অর্থের যে স্বাধীনতা বা পরিপূর্ণতা সেটি প্রকাশ করতে পারে। অর্থাৎ এখানে একটা বেস থাকবে। কিরকম বেস থাকবে, যে দেখুন
যখন মানুষ যখন বাড়ি করে তখন এরকম বেস করে মাটির নিচে, এরপর কিন্তু এই খুঁটি বা কলাম করে, তাই না? তাহলে এই যে একটা বেস করলো, এটি হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য। অর্থাৎ এটি কিন্তু নির্ভরশীল না, এবং ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর দেখা যাচ্ছে যে যেটি অধীন বা নির্ভরশীল বাক্য থাকে সেটি হচ্ছে কি, যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন খণ্ডবাক্য। এবং এক্ষেত্রে তারা কি দিয়ে যুক্ত থাকবে? তাহলে তারা যুক্ত থাকবে হচ্ছে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক। তাহলে কি দ্বারা যুক্ত থাকবে? দেখুন, সাপেক্ষ সাপেক্ষ সর্বনাম। এখন প্রশ্ন হচ্ছে সাপেক্ষ সর্বনাম কি? তারপর 2 হচ্ছে সাপেক্ষ যোজক। দেখুন যে সাপেক্ষ সর্বনাম, এই যে আমরা যখন, যা, তা, যে, সে, যেগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর যেগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত না, যেগুলোকে আমরা ব্যক্তির সাথে ব্যবহার করতে পারবো না, সেগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। কিরকম? যে যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। দেখুন, আমি তখন খেলতে যাব, আমার খেলতে যাব এটি নির্ভরশীল, তাই না? আচ্ছা, আর যখন আমার পড়াশোনা শেষ হবে, যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। তার মানে কি, আমার খেলতে যাওয়াটা কি নির্ভর করছে কিসের উপরে? পড়া শেষ হওয়ার উপরে। ফলে আমার খেলতে যাওয়া কিন্তু স্বাধীন না। এটা কি স্বাধীন বাক্য? মোটেও না। তাহলে আমি খেলতে যাব, এটি কিন্তু স্বাধীন নয়। কেন স্বাধীন নয়? কারণ যে তার খেলতে যাওয়া নির্ভর করছে পড়াশোনা কিসের উপরে? যখন আমার পড়াশোনা শেষ হবে তার উপরে। ফলে যেমন আমরা একজন স্টুডেন্ট যখন উপরে ক্লাসে যায়, তার শর্ত কি? যে আমি অষ্টম শ্রেণীতে পড়ব যখন আমি পাশ করব। তাহলে যখন আমি পাশ করব তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ব, পাশ না করলে সম্ভব না। ফলে আমার অষ্টম শ্রেণীতে পড়া নির্ভর করছে কিসের উপরে? যে সপ্তম শ্রেণীর পাশের উপরে। তাহলে কে স্বাধীন? যে নির্ভরশীল সে তো নিশ্চয়ই স্বাধীন নয়। এবারে আসবো আমরা, যে এখানে হচ্ছে আমরা পাচ্ছি যে যখন তখন, এটি আমরা ডিটেলসে যাব এখন। তার আগে বলে নিই যৌগিক বাক্যটা কি। যৌগিক বাক্যে হচ্ছে দেখা যাচ্ছে যে 2 বা ততোধিক স্বাধীন বাক্য থাকবে এবং তারা যোজক দ্বারা যুক্ত থাকবে। এবং যোজক যুক্ত না থাকলে তারা কি দ্বারা, সেখানে কমা, সেমিকোলন সেগুলো ব্যবহার হতে পারে। ফলে দেখুন এখানে আমি পড়াশোনা শেষ করব, সমাপিকা ক্রিয়া 1, তারপর খেলতে যাব, সেটি সমাপিকা ক্রিয়া 2। তাহলে 2টি বাক্য আপনি যুক্ত করছেন, বা 3টি বাক্য বা আরো বড় বাক্য তৈরি করার জন্য আমরা ছোট 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 স্বাধীন বাক্য যোগ করব। কিভাবে? যে যোজক দিয়ে যোগ করতে পারি। তো এগুলোর মাধ্যমে যুক্ত করে আমরা লং বা দীর্ঘ বাক্য তৈরি করতে পারি। ফলে সেটি হচ্ছে যৌগিক বাক্য। আমরা এখন জটিলে যাব, যে জটিল বাক্যটা আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব। দেখুন যে সহজ কৌশল যৌগিক বাক্য চেনার, অনেক সময় পরীক্ষায় আসে, ছেলে মেয়েরা এটা পারে না, বুঝতে পারে না কিরকম। দেখুন, যখন, যখন, তখন লিখলাম। তারপর রয়েছে যত, তত, যত, তত। এরপর রয়েছে যারা, যারা, তারা। এরপর রয়েছে যারা চন্দ্রবিন্দু দিয়ে, তারা। সহজ কৌশল, জটিল বাক্যের সহজ কৌশল। এখানে লিখে নেই, জটিল, জটিল বাক্য চেনার উপায়। জটিল বাক্য চেনার উপায় কি? যখন, তখন, যত, তত, যারা, তারা এগুলো দিয়ে থাকবে। এবং খেয়াল করুন, তারপর যিনি, যেমন, যেটুকু, যেহেতু। যিনি, যিনি, তিনি, যিনি, তিনি।
এরপর থাকে যেমন তেমন, যেমন তেমন, তারপর থাকবে যেটুকু থাকবে সেটুকু, যেটুকু সেটুকু, আরেকটি থাকবে সেটি হচ্ছে যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু। তাহলে জটিল বাক্য চেনার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে সবগুলোর সাথেই কি থাকবে, এই যে জ থাকবে। দেখুন যে বাক্যেই জ দিয়ে থাকবে সেই বাক্যে আপনারা কি করবেন, যে এখানে আমি চিহ্ন দিয়ে দিলাম যে সেটাই হচ্ছে জটিল বাক্য। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি জটিল বা মিশ্র বাক্য, তখন এই যে দেখুন যত তত যখন তখন সবকিছুর মধ্যে কি রয়েছে, এই যে জ রয়েছে, এই জ দিয়ে থাকলে সেটি কি হবে, জটিল বাক্য হবে। তাহলে এই জটিল চেনার উপায় এরকম। এবারে আপনি আসুন যে আমি কিন্তু এগুলো সিরিয়ালি সাজিয়েছি। সিরিয়ালি কেন সাজিয়েছি, সিরিয়ালি সাজিয়েছি একটু বোঝার সুবিধার্থে। দেখুন যে এর সাথে কিন্তু জয়ের সাথে স্বরেও রয়েছে, তাই না? জ হসন্ত যোগ স্বরেও আছে না, এই যেরকম। তাহলে জ সমান এটা। ফলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখুন যত, তাহলে এখানেও কি রয়েছে, অ রয়েছে, এই যে অ, স্বরে অ। এখানে কি রয়েছে, যা, তাহলে এটি যা সমান সমান জ হসন্ত যোগ স্বরে আ। এটিকে আমরা লিখলাম যে এখানে রয়েছে আ, তারপর দেখুন এখানে রয়েছে আ, স্বরে অ স্বরে আ, তারপর রস্ব ই, জ হসন্ত যোগ রস্ব ই সমান সমান জি। এই যে জি কে আমরা ভেঙে লিখলে এভাবে হবে। তাহলে এখানে কি আছে, এখানে রয়েছে রস্ব ই, তারপর দেখুন কি রয়েছে, আগে রস্ব ই তারপর এ, এ এখানে রয়েছে এ, এখানে রয়েছে এ। ফলে সিরিয়ালি আমরা সাজিয়েছি যখন তখন। তাহলে জয়ের সাথে স্বরে ও স্বরে ও স্বরে আ স্বরে আ, তারপরে স্বরে অ স্বরে আ রস্বই এ, এগুলো জয়ের সাথে থাকে। তাহলে আমরা সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক এর সাথে আমরা এক করে ফেলেছি। ফলে সাপেক্ষ এখানে আরেকটা আছে যে সে, যে সে। এবার আসুন যে সাপেক্ষ সর্বনাম কি। তাহলে আমরা জটিল বাক্য চেনার সহজ কৌশলটা আরেকবার বলে নেই। সহজ কথা হচ্ছে এই জ দিয়ে থাকবে, এই জ দিয়ে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকবে, এবং যেখানে যদি জ দিয়ে কোনো একটা বাক্য শুরু হয় সেটি কি হবে, জটিল বা মিশ্র বাক্য হবে। তার মানে জ দিয়ে কোনো বাক্য শুরু হলে, জ দিয়ে বাক্য শুরু হলে সেটি, জ দিয়ে বাক্য শুরু হলে সেটি কি বাক্য, জটিল বাক্য, জটিল বাক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে শর্টকাট টেকনিক। হ্যাঁ, শর্টকাট, শর্টকাট, শর্টকাট টেকনিক, জ দিয়ে শুরু হলে জটিল বাক্য। এবারে আসুন যে সাপেক্ষ সর্বনাম কি আর সেটি কিভাবে গঠিত হয়। তাহলে সাপেক্ষ সর্বনাম আমরা এখানে লিখব সাপেক্ষ সর্বনাম। সর্বনাম কার সাথে ব্যবহার হয়, সাপেক্ষ সর্বনাম। দেখুন সর্বনাম ব্যক্তির সাথে বসে, ব্যক্তি। সর্বনাম কার পরিবর্তে বসে, বিশেষ্যের পরিবর্তে বসে, বিশেষ্যের পরিবর্তে বসে। তাহলে এই যে বিশেষ্যের পরিবর্তে সর্বনামটা বসে, এবারে আমরা দেখব যে যে সে কি কি সাপেক্ষ সর্বনাম, যে সে, তারপর হচ্ছে যারা তারা, যারা তারা, এরপর রয়েছে
যিনি তিনি, যিনি তিনি। এরপর আর রয়েছে আমরা পাবো যে যারা তারা যা তা। ফলে যে সে যারা তারা যিনি তিনি ইত্যাদি যা তা, তাই না? যা তা এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে সাপেক্ষ সর্বনাম দিয়ে আমরা যদি বাক্য গঠন করি তখন আমরা কি পাচ্ছি? যে ছেলেটি এখানে এসেছিল, দেখুন যে যে ছেলেটি, যে যে ছেলেটি যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, সে আমার ভাই। তাহলে জটিল বাক্য চেনার উপায় কি? জটিল বাক্য চেনার উপায় হচ্ছে যে এই যে দেখুন, যে আর সে, মানে জ দিয়ে, এই যে জটিল বাক্য চেনার উপায় জ দিয়ে হবে। জ দিয়ে শব্দ শুরু হবে, জটিল বাক্য চেনার উপায়। তারপর যদি তুমি যাও, আমরা আবার লিখব যে যদি তুমি যাও, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, তবে তার দেখা পাবে। এই যে বলছি যে যদি তুমি যাও তাহলে তবে তার দেখা পাবে। তাহলে যদি তার দেখা পাবে, এটা কি স্বাধীন? স্বাধীন না তো। তাহলে কোনটা স্বাধীন? দেখা যাচ্ছে যদি তুমি যাও, অর্থাৎ তোমার যাওয়া এটি হচ্ছে নির্ভরশীল, আর তার দেখা পাবে অর্থাৎ তার দেখা পাওয়াটা নির্ভর করছে কিসের উপরে? যদি তুমি যাওয়ার উপরে। ফলে দেখা যাচ্ছে যে একটা বাক্য এখানে কিন্তু যে স্বাধীন রূপে রয়েছে, আরেকটা কিন্তু অধীন রূপে রয়েছে। তার মানে একটা বেসিক শর্ত, যদি তুমি আসো তবে আমি যাব। তার মানে আমি যাব কিসের উপরে? ধরুন যে এটি হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটি এক্স, এটি হচ্ছে ওয়াই। তাহলে এখানে এক্স অক্ষে হচ্ছে আপনি যদি এখানে না যান তাহলে কিন্তু সে এখানে থাকবে, আর আপনি যদি এখানে যান সে এখানে যাবে, আপনি যদি এখানে যান সে এখানে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে যাওয়ার উপরে কিন্তু নির্ভর করছে, তাই না? ঠিক এরকম কিন্তু গ্রাফটা চলে আসে। ফলে কন্ডিশন বা শর্ত, যেমন ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে, ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি তুমি আসো তবে আমি যাব। তার মানে আমি যে যাব, এই যে শর্ত জুড়ে দিচ্ছে, এই শর্ত দিয়ে যত কিছু থাকবে সেটি হচ্ছে এখানে এই যে জটিল বাক্য। তাহলে এই যে আমরা পাচ্ছি যে এটি হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়েছে? যে সাপেক্ষ যোজক। এটি হচ্ছে সাপেক্ষ সাপেক্ষ যোজক। দেখুন, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। তাহলে কি হচ্ছে? যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব কর্মধারয় সমাসের মধ্যে এটি পড়েছে। তার মানে কি পাচ্ছি আমরা? যে সাপেক্ষ সর্বনাম ব্যক্তির ক্ষেত্রে বসছে, আর সাপেক্ষ যোজক কিন্তু যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রে বসতে পারে বা ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে। তাহলে সাপেক্ষ সর্বনাম
একটা বিষয়, আরেকটা বিষয় কি থাকবে যে সাপেক্ষ যোজক, তাই না? সাপেক্ষ যোজক এটি হচ্ছে 1। 2 হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক এগুলো কোথায় বসবে? দেখুন সাপেক্ষ যোজক কোডগুলো যদি, তবে, যদি, তবে, যদিও, তবুও, তারপর আরো রয়েছে যেহেতু, সেহেতু, যত, তত, যেহেতু, সেহেতু, যত, যত, তত, যত, তত। ফলে এখানে পাচ্ছি আবার যখন তখন, যখন তখন, সেটি আমরা পাচ্ছি। ফলে এখানে আমরা কিন্তু দুটি বাক্যের উদাহরণ দেখলাম। এরপর আমরা যে তৃতীয় যে উদাহরণটি দেখব সেটি হচ্ছে যখন বৃষ্টি নামলো। যখন যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তখন আমরা ছাতা শুরু করলাম। তাহলে খেয়াল করুন যে যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যখন আর তখন। এই যে যখন এবং তখন সেটি কিসের মধ্যে পড়েছে? সাপেক্ষ যোজক। অর্থাৎ সাপেক্ষে, একটার সাপেক্ষে আরেকটা। এখানে দুইটা বিষয় থাকবে, একটার সাপেক্ষে আরেকটা। কিরকম সাপেক্ষ জিনিসটা আমি একটু ক্লিয়ার করি যে সাপেক্ষ বিষয়টা কিরকম। এখানে ধরুন যে আপনি একটা এখানে নিক্তি রেখেছেন, ঠিক আছে, এরকম নিক্তি। তো এখানে নিক্তি দিয়েছেন এরকম, তারপর এখানে দিয়েছেন এরকম নিক্তি, এখানে 5 কেজি দিছেন। তাহলে 5 কেজি এখানে হচ্ছে চাল দিছেন, প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস দিলাম? ধরুন যে 5 কেজি যে ওয়েট, ওজনটা আপনি দিলেন, সেই 5 কেজি ওজন বা ওয়েট এর সাপেক্ষে কিন্তু আপনি চালকে কি করছেন? চালকে এখানে লিফট করছেন অথবা ডাউন করছেন। চাল দেওয়ার পরে যদি বেশি হয় তাহলে আপনি নামিয়ে ফেলবেন, আর চাল দেওয়ার পরে যদি কম হয় তাহলে বেশি হবে। তাহলে কনস্ট্যান্ট অবস্থায় রয়েছে এই 5 কেজি, তার মানে এটার সাপেক্ষে এখানে চালকে চিন্তা করছি। তার মানে এই যে একটার সাপেক্ষে আরেকটা। ফলে যখন বৃষ্টি নামছে, যখন বৃষ্টি নামলো, এই যে আমরা উদাহরণটা দিচ্ছি যে যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। তার মানে কি? আমাদের ছাতা খোঁজার যে এই কাজটা কি করছে? বৃষ্টি নামার সাথে সম্পর্কিত। বৃষ্টি নামার সাথে সম্পর্কিত। ফলে এটি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটা কাজ আরেকটা কাজের সাথে বৃষ্টি নামার সাথে সম্পর্কিত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে কি পেলাম? যে জটিল বাক্যে একটা কন্ডিশন থাকে এবং এই কন্ডিশনের উপর বা একটা সাপেক্ষে আরেকটা বাক্য আসবে। কিন্তু সরল বাক্যে সহজ কথা সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। হ্যাঁ, এর মধ্যে আরো ক্রিয়া থাকতে পারে, সেটি অসমাপিকা ক্রিয়া হবে। অসমাপিকা ক্রিয়া আমাকে বানিয়ে নিতে হবে যদি আমি বাক্য রূপান্তর করতে চাই। তাহলে আর জটিল বাক্য চেনার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে জটিল বাক্য শুরু হবে এই জ দিয়ে, এবং যেখানেই যে বাক্যের শুরুতে এটি হচ্ছে পরীক্ষার জন্য 5 সেকেন্ডের মধ্যে আমাকে যদি আনসার করতে চাই তাহলে এই টেকনিক দিতে হবে। যদি কোনো প্রশ্ন আসে এরকম
যে নিচের কোনটি জটিল বা মিশ্র বাক্য, তখন আমার এত কিছু দেখার দরকার নেই। আমি দেখবো কি জ দিয়ে কোনটা শুরু হয়েছে, যখন তখন জ দিয়ে যদি, তারপর হচ্ছে যে সে, এবং এক্ষেত্রে একার থাকলো না আকার থাকলো এটি আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে এই জ থাকবে কিনা। এই জ যদি থাকে তখন আমি বলে দিব যে হ্যাঁ এটি হচ্ছে জটিল বাক্য। তাহলে কিন্তু আমার কম সময়ে আমার আনসারটা করা হয়ে যাবে। এরপর আমরা পাচ্ছি যে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কিরকম? যৌগিক বাক্য হচ্ছে যে ধরুন যে এখানে একটা বাক্য রয়েছে, এটা এখানে রয়েছে, এখানে একটা বাক্য রয়েছে, এখানে একটা বাক্য রয়েছে, আপনি এদেরকে নিয়ে এসে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন কি দিয়ে, ও এবং এগুলো দিয়ে আপনি কি করছেন, এরকম যুক্ত করছেন। তাহলে এই যে আপনি যুক্ত করছেন এরকম বাক্যগুলোকে, ধরেন যে ও এখানে দিলাম, এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, তারপর এখানে একটা বাক্য। এই যে আলাদা আলাদা বাক্যগুলোকে আপনি কানেক্ট করছেন, কি দিয়ে কানেক্ট করছেন? যোজক দিয়ে কানেক্ট করছেন বা কমা দিয়ে, সেমিকোলন দিয়ে, সেগুলো দিয়ে কানেক্ট করছেন, সেটি হচ্ছে যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যের সংজ্ঞাটা আমাদের কি বলছি আমরা, যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য, দুই বা ততোধিক, ততোধিক মানে কি তার অধিক, অর্থাৎ দুইয়ের অধিক, অধিক স্বাধীন, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে, যখন যোজকের, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে, যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়। একটি বাক্যে পরিণত হয় তখন তাকে কি বলে, যৌগিক বাক্য বলে। এবং খেয়াল করুন যৌগিক বাক্যের ক্ষেত্রে কি কি বিষয় থাকবে, যে যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখুন এবং ও আর যোজক থাকবে। তাহলে এবং ও এবং আর, এটা হচ্ছে কি করে কানেক্ট করে, সংযোজক। তারপর হচ্ছে বা কিংবা, বা কিংবা, তারপর হচ্ছে কিন্তু, অথচ, সেজন্য, বা কিংবা কিন্তু অথচ সেজন্য, এগুলো থাকবে। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এগুলো মধ্যে কি দ্বারা থাকতে পারে, যেমন কমা, সেমিকোলন, কোলন। তাহলে কমা, সেমিকোলন, কমা, সেমিকোলন, তারপর হচ্ছে কোলন, কোলন থাকবে, তারপর ড্যাশ থাকবে, ড্যাশ। তাহলে ইত্যাদি কি যোজকের পরিবর্তে কাজ করে বা এগুলো যতিচিহ্ন থাকতে পারে। দেখুন যে ও এবং আর, তাহলে আমি যখন একের অধিক স্বাধীন বাক্যগুলোকে নিয়ে এসে যুক্ত করব, যুক্ত করব মানে কিন্তু এখানে যে শুধু যুক্ত বলতেই বুঝাবে, মানে একসাথে আনবো, জড়ো করব, সেটি বোঝাচ্ছে। কিন্তু এই যে কিংবা বা, এগুলো তাহলে ব্যবহার হবে কেন? এগুলো ব্যবহার হবে কারণ বিপরীত ধর্মী যখন আমরা কথা বলি,
যেমন সে ভালো ছাত্র কিন্তু অলস। তাহলে সে ভালো ছাত্র কিন্তু অলস খেলোয়াড়। তাহলে ভালো ছাত্র হতে পারে, তাহলে কিন্তু দিয়ে কিন্তু কি বৈপরীত্য বোঝাচ্ছি। ফলে এখানে অনেক ধরনের বিষয় বাক্য গঠনের জন্য আসতে পারে। ফলে যোজকের মধ্যে কিন্তু সংযোজক আছে, একটা সংযোজক হচ্ছে কি করে সংযোজন করে, ও এবং আর, এগুলো হচ্ছে সংযোজক। বিয়োজক কি, যে যেমন লিমন অথবা ইমন, লিমন অথবা ইমন কাজটি করেছে। তাহলে দেখুন লিমন অথবা ইমন, এখানে দুইজনের মধ্যে একজন, কিন্তু আবার যখন বলছেন লিমন লিমন ও ইমন কাজটি করেছে, তাহলে লিমন ও ইমন কাজটি করেছে যখন আমরা বলছি, তখন এটি কি বোঝাচ্ছে? দেখুন এখানে হচ্ছে দুইজনই করেছে, এটি হচ্ছে দুইজনই করেছে, আর এখানে হচ্ছে যে কোনো একজন, যে কোনো একজন কাজটা করছে। তাহলে এটা হচ্ছে সংযোজক, এটা হচ্ছে যোজক, সংযোজক, আর এটা হচ্ছে বিয়োজক। তার মানে কি, এরকম সবকিছু মিলেই কিন্তু যোজকের চ্যাপ্টারের মধ্যে আলোচনায় এসেছে। ফলে আমরা এখন উদাহরণটা দেখব, যে উদাহরণের মধ্যে কি আছে। যে হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। দেখুন দুইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হামিদ বই পড়ছে, তাহলে হামিদ ইজ রিডিং দ্য বুক, ঠিক আছে। আর কি করছে, আর সীমা রান্না করছে। সীমা রান্না করছে। আপনার ভার্বের দিকে খেয়াল করুন, ভার্বের দিকে খেয়াল করলে কি বোঝাচ্ছে, যে হামিদ বই পড়ছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে পড়ছে সমধর্মী, পড়ছে পড়ছে, রান্না করছে করছে। তাহলে এই ছে বিভক্তি এটি নির্দেশ করে কি, এই ছে বিভক্তি নির্দেশ করছে যে এটি আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কালকে নির্দেশ করছে। তাহলে এটাও ঘটমান বর্তমান। তাহলে হামিদ ইজ রিডিং দ্য বুক হোয়াইল সীমা ইজ কুকিং, তাই তো, সীমা রান্না করছে। তাহলে দেখুন এই যে তারা যুক্ত রয়েছে কি দ্বারা, এখানে আর এটাও এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। তাহলে এই দুইটাকে আপনি কি করছেন, আর দিয়ে কানেক্ট করছেন, অর্থাৎ একই ধরনের কাজ করছে যেহেতু, তাই সেটাকে আমরা আর দিয়ে কানেক্ট করছি। সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। দেখুন এখানে আমরা খেয়াল করব যে সে ঘর ঝাড় দিল, সে সে ঘর ঝাড়ু দিল, সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। তারপর পড়তে বসলো। তাহলে এই পর্যন্ত একটা কাজ, সে ঘর ঝাড় দিল, সে ঘর মুছলো। ধরুন এরপরে আপনি বললেন সে ঘর ঝাড়ু দিল, সে ঘর মুছলো, সে পড়তে বসলো। তিনটা বাক্য, সে ঘর ঝাড়ু দিল, সে ঘর মুছলো, সে পড়তে বসলো। তাহলে সে ঘর ঝাড়ু দিল কমা ঘর মুছলো, একই, যেহেতু ব্যক্তি একই ব্যক্তি তিনটা কাজ করতেছে, 1 2 3। ফলে এখানে দেখুন এই যে কমা দিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে কানেক্ট করেছি বা যুক্ত করেছি। এটি যদি আলাদা লিখি কি হবে, সে ঘর ঝাড়ু দিল, তারপর যদি আবার আলাদা লিখি সে ঘর মুছলো,
তারপর যদি আবার লইলি তার সে পড়তে বসলো, ফলে এখানে যখন কম্বাইন করা হলো, অ্যাসেম্বলিং করা হলো, তখন কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। তার মানে এটি একটি যৌগিক বাক্যের উদাহরণ। যৌগিক শব্দটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে যৌগিক আর মৌলিকের মধ্যে পার্থক্য কি। যৌগিক মানেই তো একের অধিক, তাই তো? তো যৌগিক মানে একের অধিক, যেমন H2O, হাইড্রোজেন আর অক্সিজেন, তাই না? তাহলে এখানে কি হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে এর জন্য এটি যৌগ। ঠিক এরকম যৌগিক শব্দ মানে হচ্ছে কি, যে শব্দটি দুই বা তার অধিক এলিমেন্ট দিয়ে গঠিত হয়েছে, যেমন চলন্ত, চলন্ত, চল যুগ অন্ত, তাই না? এটি কি প্রত্যয় যুগে গঠিত হয়েছে, চলন্ত, ডুবন্ত, এরকম। ফলে এখানে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে কি করছি যে আরেকটি উদাহরণ আমরা দেখব। অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল। তাহলে অন্ধকার হয়ে এসেছে, অন্ধকার, অন্ধকার হয়ে এসেছে, ধরুন এটি একটা বাক্য। তারপর আমরা বললাম বন্ধুরাও, বন্ধুরাও মুখ ভার করে রইল। এই যে অন্ধকার করে এসেছে, সে মুখ ভার করে রইল, তাহলে এটাকে যদি আমি এখানে কি করি, যে এখানে একটি ড্যাশ দিই, তাহলে কি হচ্ছে, এই দুইটা এক হয়ে যাচ্ছে। তার মানে কি, যে যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে দুই ধরনের বিষয় থাকতে পারে, একটা হচ্ছে যোজক দিয়েও হতে পারে, আবার বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন প্রয়োগেও কিন্তু হতে পারে। সেটি কিন্তু স্পষ্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা তৃতীয় উদাহরণে যাব, যে চতুর্থ উদাহরণ, তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি। দেখো, তোমরা চেষ্টা করেছো, চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ, আশানুরূপ ফল পাওনি। দেখুন এখানে কিন্তু কেন হলো, কিন্তু কখন ব্যবহার হচ্ছে, যখন দেখুন বিপরীত ধ্বনি। আমরা যদি এই যে এরকম একটা চিত্র আঁকি, চিত্রটা হচ্ছে ধরুন এটা হচ্ছে 0, 0 নিউট্রাল, 0 পজিশন। তাহলে এটি হচ্ছে +1, +2, +3, +4, আর এটি হচ্ছে কি মাইনাস, -1, -2, -3, -4, -5। এবার আমরা উপরের বাক্যটা এখানে বসাবো। উপরের বাক্য কি বলছে, তোমরা চেষ্টা করেছো, তার মানে যে সে যে চেষ্টা করছে এটা পজিটিভ দিক, তোমরা চেষ্টা করেছো, তোমরা চেষ্টা করেছো, এটা কি পজিটিভ দিক। কিন্তু আশানুরূপ ফল পাওনি, তার মানে কি আশানুরূপ, আশানুরূপ বাদ দেই, ধরুন ফল পাইনি, ফল পাইনি। তাহলে দুইটা কি কোন দিকে, দুইটা বিপরীত ধর্মী, দেখুন বিপরীত ধর্মী, তাই এখানে কিন্তু ব্যবহার হয়েছে। আপনি চাইলে এখানে অথবা ব্যবহার করতে পারবেন না, তোমরা চেষ্টা করেছো অথবা আশানুরূপ ফল পাওনি। অর্থাৎ বাক্যের ডিমান্ড, অন ডিমান্ড, অন ডিমান্ড, অন ডিমান্ড, অন ডিমান্ড অনুযায়ী কি হচ্ছে, চাহিদা, তাহলে চাহিদা অনুযায়ী আমাকে যোজক আনতে হবে। চাহিদা অনুযায়ী যোজক
আনতে হবে। ফলে চাহিদা অনুযায়ী যোজক কি আমরা পাচ্ছি, যেখানে চাহিদাটা কি, যে চাহিদা হচ্ছে আমার এখানে সাবজেক্ট কি বলছে বা আমার অর্থ কি বলছে, অর্থ বলছে তোমরা চেষ্টা করেছো, এটা পজিটিভ দিক। হ্যাঁ, কিন্তু আশানুরূপ ফল পাওনি। ধরুন আপনি এ প্লাসের জন্য চেষ্টা করলেন কিন্তু আপনার এ প্লাস আসে নাই, তাহলে একটা কথা আছে যে এফোর্টস আর নট রিওয়ার্ডস আর রিওয়ার্ডেড। তাহলে পুরস্কারই কি বলে যে এফোর্টস আর নট, তাহলে চেষ্টা যখন সফল, সাকসেস ইজ রিওয়ার্ডেড, এফোর্টস আর নট, তাহলে সফলতাই কিন্তু কি হয়, পুরস্কৃত হয়, কিন্তু প্রচেষ্টা হয় না। তাহলে আপনি চেষ্টা করছেন, তো এটা একটা পজিটিভ দিক, কিন্তু এই যে ফল পাননি সেটা তো আলটিমেট রেজাল্ট। দিন শেষে তো সনদের মধ্যে রেজাল্ট লেখা থাকে, রেজাল্ট নিয়েই তো যত ঝামেলা। ফলে আমরা কি পাচ্ছি, যে আমরা এই চিত্রটা খেয়াল করব, এই চিত্রটা খেয়াল করলে এই জায়গাটা ক্লিয়ার হবে যে এখানে কিন্তু কেন ব্যবহার হলো। ঠিক এরকম ভাবে আমরা কি করতে পারি, যে হয়তো আমরা যোজক ব্যবহার করব, অথবা সেমিকোলন, যদি ঝামেলা বাজে সেমিকোলন, কমা, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, যে এখানে বাক্য গঠন করতে পারি। দেখুন যে তোমরা চেষ্টা করেছো, এখানে যদি আপনি এই পর্যন্ত খেয়াল করুন, দাড়ি দিয়ে দেন যে তোমরা চেষ্টা করেছো, তাহলে কি এটা সমাপিকা ক্রিয়া না, করেছো, তোমরা চেষ্টা করছো, বাক্যটি শেষ হচ্ছে। তার মানে এখানে দুইটা কি হবে, দুই বা ততোধিক স্বাধীন বাক্য থাকবে, এবং এখানে খেয়াল করতে হবে যে সমাপিকা ক্রিয়া কিন্তু একের অধিক থাকতে পারে। ফলে সমাপিকা ক্রিয়া এখানে আমরা দেখছি যে সমাপিকা ক্রিয়া এটা একটা, তোমরা চেষ্টা করেছো কিন্তু ফল পাইনি বা আসলে ফল পাওনি। ফলে এই যে একের অধিক সমাপিকা ক্রিয়া থাকবে, একের অধিক সমাপিকা ক্রিয়া থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়লাম, যে সরল, জটিল এবং যৌগিক বাক্যের যে পরিচয়টা কিভাবে আমরা চিনবো, এর মধ্যে জটিলটা সহজে চেনার কৌশল আমরা বলে দিয়েছি, এবং সরল বাক্য চেনারও আমরা এখানে পদ্ধতি বের করেছি। সেটি হচ্ছে সেখানে একটি মাস্ট সমাপিকা ক্রিয়া থাকবে, আর সেখানে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে এটা। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা যৌগিক বাক্যটা অনেক লং হবে, এটাও একটা বিষয়, যৌগিক বাক্য লং হবে, এবং সেক্ষেত্রে সে কানেক্টরসকে রিসিভ করবে বা যোজককে গ্রহণ করবে, এবং যোজকের ক্ষেত্রে সংযোজক একটা হচ্ছে যুক্ত করে, আবার অথবা অল্টারনেটিভ প্রকাশ করে, সেরকম বিষয়ও থাকতে পারে, কিন্তু নতুবা বা, যেমন এখানে আমি লিখেছি লিমন অথবা ইমন কাজটি করছে, তাহলে এখানে দুইজনের মধ্যে একজন কাজটিকে ব্যবহার করেছে, তাই এর জন্য অথবা বা ব্যবহার করছি। আবার যখন বলছি দুজনই কাজটি করেছে, লিমন ও ইমন কাজটি করেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা দ্বিতীয় পর্বে বাক্য রূপান্তর নিয়ে আলোচনা শুরু করব। সেক্ষেত্রে আমরা দেখব যে সরল থেকে জটিল কিভাবে করতে হয় বা জটিল থেকে সরল কিভাবে করতে হয়। মোটামুটি সবগুলোই আমরা দেখব, যেন সেগুলো আমাদের একেবারে সমস্যার সমাধান হয়ে যায়। এগুলো কিন্তু পরবর্তীতে কলেজে গিয়েও কিন্তু প্রয়োজন পড়বে, কাজে বুঝে পড়লে কিন্তু সেটি খুব সহজ এবং সেটি অনেক আত্মবিশ্বাস তৈরি করে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।